আচ্ছা দেখো, আমরা আজকে আলোচনা করব ক্যালসিয়াম ফ্লুরাইড বা ফ্লুরাইডের স্ট্রাকচার। ফর্মুলা হচ্ছে CF2। তাই CF2 এর ক্ষেত্রে মাথায় রাখবে যে Ca2+ আয়নগুলো কেলাস জালকের FCC স্ট্রাকচারটা গঠন করবে। ফেস সেন্টার্ড কিউবিক স্ট্রাকচার যেটা হয় সেটা Ca2+ আয়ন দ্বারা গঠিত হবে। আর F- আয়ন এটা অবস্থান করবে টেট্রাহাইড্রাল ভয়েড বা চতুস্তলকীয় শূন্যস্থান। চতুস্তলকীয় শূন্যস্থান। দেখো কীভাবে গঠন হয়। তা ফেস সেন্টার তোমরা জানো, এটার অবস্থান আমরা এভাবে দেখাই যে একটা ঘনক যদি নিই তাহলে তার প্রতিটা কৌণিক বিন্দু এবং প্রতিটা তলের মাঝের বিন্দু, এই সামনের তলের একটা, আবার ওই পেছনের তলের মাঝখানে। তাহলে এরকমভাবে আমরা FCC কেলাস জালক দেখাই। তাহলে এখানে এইগুলো হচ্ছে ফেস সেন্টার পজিশন। এর চতুস্তলকের পজিশনটা আমরা একটু বুঝে নিই, তারপরে একসঙ্গে ছবিটা। চতুস্তলকীয় অবস্থানটা হচ্ছে এরকম যে একটা কোষের যে কর্ণ আছে, কটা কর্ণ টানা যেতে পারে? 4টে। এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। তা এই কর্ণের যেটা মধ্যবিন্দু সেটা তো আমরা আগেই শিখেছি অক্টাহেড্রাল ভয়েড, অষ্টতলকীয় শূন্যস্থান। টেট্রাহেড্রাল ভয়েড হচ্ছে এই যে বিন্দু আর এই মধ্যবিন্দু তার মাঝের যে দূরত্ব সেটা হচ্ছে টেট্রাহেড্রাল ভয়েড। তাহলে এরকম যদি আমরা একাধিক কোষ আঁকি, তাহলে এরকম একাধিক কর্ণ আমি পাবো। এবার এর মধ্যবিন্দু সেটা হচ্ছে অক্টাহেড্রাল ভয়েড, যেটা এটাই। তাহলে এর 1/4 আর এর 1/4 এগুলো হচ্ছে টেট্রাহেড্রাল ভয়েড। এরকম আরো কর্ণ আমি আঁকি, আর একটা কোষ আঁকি। আর একটা কর্ণ এই বিন্দু থেকে এই বিন্দু টেনে দাও, তাহলে তার 1/4 এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এগুলো হচ্ছে এই কোষটা টেট্রাহেড্রাল ভয়েড। এর ক্ষেত্রে দেখো আর একটা আমরা কর্ণ পাবো, এই আর একটা কর্ণ পাচ্ছি। তাহলে এর মধ্যবিন্দু তার 1/4, তার 1/4। তাহলে একটা কোষের মধ্যে আমরা যেহেতু 4টে কর্ণ আঁকতে পারছি, তাহলে প্রত্যেকটা কর্ণের দুটো করে অবস্থানকে আমরা টেট্রাহেড্রাল ভয়েড বা চতুস্তলকীয় শূন্যস্থান বলছি। তাহলে এবার এই ক্যালসিয়াম ফ্লোরাইডে মাথায় রাখবে যে Ca2+ আয়নগুলো, যেগুলো আমি নীল কালারের বল দিয়ে দেখিয়েছি, নীল কালার দেখিয়েছি, সেগুলো হচ্ছে Ca2+ আয়ন। আর এই প্রত্যেকটা অবস্থানে থাকবে F- আয়ন
দিয়ে তৈরি হবে ক্যালসিয়াম ফ্লোরাইড গঠন। তাহলে এই 5টাকে যদি একসঙ্গে একটা ছবিতে আঁকি তাহলে কেমন দাঁড়াবে দেখো। এরকম হলো। এবার এর 8টা কৌণিক বিন্দু এবং 6টা বিপরীত তল, এই তলের মাঝে একটা আর ওই পেছনের তলের মাঝে একটা, তাহলে ফেস সেন্টারগুলো হলো। এবার আমরা যদি এই ডায়াগোনালটা টানি তাহলে তার মাঝে এখানে একটা, এই 1/4 ডিস্টেন্স এখানে একটা। আবার যদি আমি এই ডায়াগোনালটা টানি তাহলে 1/4 ডিস্টেন্স এখান থেকে, 1/4 ডিস্টেন্স এখান থেকে, তাহলে এখানে। আমি যদি এই ডায়াগোনালটা টানি তাহলে 1/4 এখানে, 1/4 এখানে। আর একটা ডায়াগোনাল হচ্ছে এইখান থেকে এই পয়েন্ট, তাহলে এর 1/4, এর 1/4। একটু কল্পনা করতে হবে, তোমরা যে ঘরে আছো সেই ঘরের যে 4টে কর্ণ, সেই 4টে কর্ণের প্রত্যেকটাতে দুটো দুটো করে পরমাণুকে বসিয়ে দিলে তোমার ফ্লোরাইড আয়নগুলো পেয়ে যাচ্ছে। তাহলে এফসিসি গঠনটা হচ্ছে Ca2+ দ্বারা, অর্থাৎ নীল কালারের যে আমরা চিহ্নিত করেছি সেটা হচ্ছে Ca2+, আর রেড কালার দিয়ে যেগুলো চিহ্নিত করছি সেগুলো হচ্ছে F- আয়ন। তাহলে এইভাবে আমাদের ক্যালসিয়াম ফ্লোরাইড গঠনটা পাওয়া যাচ্ছে। নিশ্চয়ই বুঝতে পারছো একটু 3-ডাইমেনশনাল ফিগার। তাহলে এই 5টা ফিগারকে একসঙ্গে আঁকা হয়েছে। এবার যদি আমি এই একক কোষে Ca2+ আয়নের সংখ্যা F- আয়নের সংখ্যা গুনি তাহলে কি আসবে দেখো। একক কোষে Ca2+ আয়নের সংখ্যা সেটা কি দাঁড়াবে, 8 × 1/8 প্লাস 6 × 1/2, 4 হয়ে যাবে। 8 কোণায় 8টা, তাহলে 8 × 1/8, আর 6টা ফেসের হাফ হাফ করে থাকে, তাহলে 6 × 1/2। আর একক কোষে F- আয়নের সংখ্যা, এই যে 8টা F- আয়ন দেখছো, এই 8টা কিন্তু প্রত্যেকটাই এই একক কোষের মধ্যেই আছে, কারণ একটা ঘরের কর্ণ সেটা কখনোই অন্য কোষের সঙ্গে কোনো রকমভাবে শেয়ার করতে পারে না। তার জন্য মাথায় রাখবে F- আয়নের সংখ্যা এটা হবে তোমার 8। তাহলে CaF2 এর ক্ষেত্রে Ca2+ আয়নগুলো 4টে থাকছে প্রতি একক কোষে, আর F- আয়নগুলো 8টা থাকছে প্রতি একক কোষে। তাহলে মাথায় রাখবে প্রতিটি একক কোষে 4টে Ca2+ ও 8টি F- আয়ন থাকে, অর্থাৎ প্রতিটি একক কোষে 4টি CaF2 অণু উপস্থিত। প্রতিটা একক কোষে 4টে CaF2 অণু উপস্থিত আছে। আর মাথায় রাখবে একক কোষে Ca2+ আয়নের কোঅর্ডিনেশন নাম্বার সেটা হচ্ছে 8।
অর্থাৎ প্রত্যেকটা Ca2+ 8টা করে F- আয়নের সঙ্গে সংযুক্ত অবস্থায় বা স্পর্শ করে থাকবে। আর একক কোষে F- আয়নের কোঅর্ডিনেশন নাম্বার সেটা হচ্ছে 4। এবার ধরো তোমাকে জানতে চাইলো যে একটা CaF2 এর একক কোষের ভর কত। একটি CaF2 এর একক কোষের ভর কত। তাহলে আমি কি করব, আমি হিসাব করব CF2 এর আণবিক গুরুত্ব কত। ক্যালসিয়াম 40 আর ফ্লুরিন হচ্ছে 19 করে, ফ্লুরিন হচ্ছে 19 করে, 4 × 19। তাহলে একটা CF2 এর আণবিক গুরুত্ব আসছে 40 আর 19 × 4 মানে হচ্ছে 76, 40 + 76 116। তাহলে আমরা বলতে পারি যে 1 মোল বা অ্যাভোগাড্রো সংখ্যক Ca2+ আয়নের ভর, CF2 অণুর ভর 116 গ্রাম। কি বলছি, 1 মোল বা 6.022 × 10⁻23T CF2 অণুর ভর 116 গ্রাম। তাহলে আমরা জেনেছি যে প্রতি একক কোষে এখানে 4টে করে CF2 অণু থাকছে। তাহলে 4টি CF2 অণুর ভর কত হবে, 116 বাই 6.022 10⁻23 × 4, 116 × 4 ডিভাইড 6.022 × 10⁻23, তার মানে 7.70 × 10⁻22 গ্রাম। এটা হচ্ছে এক একটা একক কোষের ভর। এবার পরীক্ষায় তো তোমাকে আর এই ভরটা বের করতে নাও দিতে পারে, কারণ ক্যালকুলেটর থাকছে না তোমাদের কাছে। সেক্ষেত্রে তোমাকে হয়তো আণবিক গুরুত্বটা এরকম অপশান দিয়ে দিতে পারে 116 × 4/Na, এরকম অপশান থাকতে পারে। তাহলে এটাও আমি ভর বলতে পারি 116 × 4/Na, অ্যাভোগাড্রো সংখ্যাটা দিয়ে ভাগ না করে ওইটাকে রেখে দেওয়া হতে পারে। তাই এরকমভাবেও কিন্তু প্রশ্ন করা যায়। আবার ধরো তোমাকে বললো যে CF2 এর ঘনত্ব কত। ঘনত্ব কত তোমরা জানো যে ঘনত্ব মানে কি, ভর বাই আয়তন। ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। তা আমরা এই যে একক কোষ, এই একক কোষটার বাহুর দৈর্ঘ্য সেটা যদি আমি A বলি, তাহলে আয়তন কত হবে, ঘনকের আয়তন হচ্ছে A³। তাহলে ভরটা কত দাঁড়াবে, ভরটা দাঁড়াবে 7.70 × 10⁻22/A³। এবার এর ভ্যালু যদি জানা থাকে, বাহুর দৈর্ঘ্য বলে দিলে তুমি এর মানটা বসিয়ে দিয়েও সরাসরি মান গণনা করতে পারবে। এবার আমরা আসছি জিঙ্ক ব্লেন্ড। জিঙ্ক ব্লেন্ড এর অণুর গঠন। তা জিঙ্ক ব্লেন্ড আর CF2 এর মধ্যে অনেকটাই মিল আছে, মাথায় রাখবে। S2- আয়নটা এখানে কেলাস চালকটা গঠন করে, FCC কেলাস। আর Zn2+ আয়নটা
চতুস্তলকীয় শূন্যস্থানে থাকবে, কিন্তু অল্টারনেটিভ বা তোমার কি বলবো, অল্টারনেটিভ পজিশনে, অর্থাৎ একটাই থাকলে আর একটাই থাকবে না। তাহলে আমরা যদি জেডএনএস এর স্ট্রাকচারটা দেখি, তাহলে কেমন হবে? ফেস সেন্টার সেল যেটা, সেটা তৈরি হচ্ছে S2 মাইনাস আয়ন দিয়ে। তাহলে 8টা কৌণিক বিন্দু আর 6টা বিপরীত তল, বুঝতে পারলে? তাহলে 6টা বিপরীত তল, এই অবস্থানগুলোতে থাকছে তোমার S2 মাইনাস আয়ন। আর এর যে কর্ণ, তোমরা জানো এখানে আমি 4টে কর্ণ টানতে পারি, আগের ছবিতে দেখেছো। এরকম আমি 4টে কর্ণ টেনেছি। এর অল্টারনেটিভ পজিশানে Zn2 প্লাস থাকবে, মানে প্রত্যেকটা কর্ণতে 2টো করে থাকবে না। যদি আমি এইখানে দিই, তাহলে এই পজিশনটা বাদ দিয়ে দিই। যদি এই কর্ণটার উপরে এই পজিশনটাই দিই, তাহলে এই পজিশনটা ফাঁকা থেকে গেল। যদি আমি এই পজিশনটাই দিই, তাহলে এর এই পজিশনটা ফাঁকা থেকে গেল। আবার যদি আমি এই পজিশনটাই দিই, তাহলে এর এই পজিশনটা ফাঁকা থেকে গেল। তাহলে এরকমভাবে যদি থাকে অল্টারনেটিভ পজিশনে, তাকেই আমরা বলবো জেডএনএস টাইপ স্ট্রাকচার। তা জেডএনএস টাইপ স্ট্রাকচারের ক্ষেত্রে মাথায় রাখবে, তাহলে ব্লু কালারগুলো হচ্ছে S2 মাইনাস, আর রেড কালারগুলো হচ্ছে Zn2 প্লাস আয়ন। ব্লু কালারগুলো S2 মাইনাস আর রেড কালারগুলো হচ্ছে Zn2 প্লাস আয়ন। এখন এই জিঙ্ক ব্লেন্ড এর যদি আমরা কোঅর্ডিনেশন নাম্বার বের করি, এর যদি একক কোষে কণার সংখ্যা বের করি, তাহলে দেখো কীভাবে আসবো। মাথায় রাখবে Zn2 প্লাস এর কোঅর্ডিনেশন নাম্বার 4 এবং S2 মাইনাস আয়নের কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 4। Zn2 প্লাস আয়নের কোঅর্ডিনেশন নাম্বার 4, S2 মাইনাসেরও কোঅর্ডিনেশন নাম্বার 4ই বেরোবে। এবার আমি যদি একক কোষে Zn2 প্লাস আয়নের সংখ্যা বলি, একক কোষে Zn2 প্লাসের সংখ্যা, তাহলে দেখো Zn2 প্লাসগুলো তো লাল কালারের আমি বলগুলো দিয়ে দেখিয়েছি। তাহলে এই কর্ণ অন্য কোনো কোষের সঙ্গে কোনোভাবেই শেয়ার করে থাকে না, তাহলে 4টেই এই একক কোষে আছে, তাহলে 4। আর একক কোষে S2 মাইনাস আয়নের সংখ্যা, এটা কত হবে? 8 × 1/8 প্লাস 6 × হাফ, মানে হচ্ছে 4। তাহলে মাথায় রাখবো যে প্রতিটি একক কোষে 4টি জেডএনএস অণু উপস্থিত থাকে। প্রতিটি একক কোষে 4টি জেডএনএস অণু উপস্থিত থাকবে। তাহলে আমরা যদি একক কোষের ভর গণনা করি, তা জেডএনএস এর আণবিক গুরুত্ব যদি m ধরি, তাহলে একটি
একক কোষের ভর সেটা কত দাঁড়াবে 4m/na, কারণ অ্যাভোগাড্রোর সংখ্যক অণুর ভর হচ্ছে m গ্রাম, তাহলে চারটের ভর হচ্ছে 4m/na, তাহলে এটা হয়ে গেল একটা একক কোষের ভর। একটা একক কোষের ভর হচ্ছে 4m/na। আর একক কোষের বাহুর দৈর্ঘ্য a হলে ঘনত্ব সেটা কি দাঁড়াবে 4m/na/a³, 4m/na/a³, তাহলে আমরা লিখব 4m/na×a³, তাহলে এটা হয়ে গেল ডেনসিটি বা ঘনত্বের একটা ফর্মুলেশন। তাহলে এভাবে আমরা জিঙ্ক ব্লেন্ড জেডএনএস স্ট্রাকচারের ক্ষেত্রে তার একক কোষের কণা সংখ্যা, একক কোষের ভর, একক কোষের ঘনত্ব হিসাব করতে পারছি। আবার দেখো সিজিয়াম ক্লোরাইড এর কেলাস, সিজিয়াম ক্লোরাইডের কেলাসে মাথায় রাখবে এটা সব থেকে সহজ, একাধিক ছবির দরকার নাই, এক ছবিতেই হবে। মাথায় রাখবে যে সিএস প্লাস যে আয়নটা দেহ কেন্দ্রে থাকবে, দেহ কেন্দ্রে অবস্থান করে, অর্থাৎ সিএস প্লাস আয়নটা এই মাঝের একটা বিন্দুতে থাকবে, যেটা তোমরা জানো যে এই দেওয়াল থেকে যতটা দূরে আছে এই দেওয়াল থেকেও ততটা দূরে আছে, এই দেওয়াল পিছনের দেওয়াল থেকেও যতটা দূরে আছে সামনের দেওয়াল থেকেও ঠিক ততটাই দূরে আছে, তাহলে সেটা হচ্ছে সিএস প্লাসের অবস্থান, যেটা একেবারে কোষের মাঝখানে। আর জেডএন2 প্লাস আয়নগুলো থাকবে, এই সিএল মাইনাস আয়নগুলো হবে এর অবস্থান কৌণিক বিন্দুতে, অর্থাৎ এই 8টা কোণায় 8টা সিএল মাইনাস আয়ন অবস্থান করে, দিয়ে যে কোষ গঠন হয় সেটা হচ্ছে সিএসসিএল কোষ। এখানে মাথায় রাখবে সিএস প্লাস এর কোঅর্ডিনেশন নাম্বার 8, সিএল মাইনাস এর কোঅর্ডিনেশন নাম্বার সেটাও হচ্ছে 8, সিএস প্লাস সিএল মাইনাস উভয়েরই কোঅর্ডিনেশন সংখ্যা হচ্ছে 8 করে। আর খেয়াল রাখবে যে সিএস প্লাস আয়নের সংখ্যা একক কোষে, সিএস প্লাস আয়নের সংখ্যা সেটা 1, কারণ কেবলমাত্র কৌণিক বিন্দু এই মধ্যের বিন্দুটাতে আছে, বডি সেন্টার আছে, সেটা তো একটা কোষে একটাই হয়, তার জন্য সিএস প্লাস আয়নের সংখ্যা হচ্ছে 1। আর একক কোষে সিএল মাইনাস আয়নের সংখ্যা এটা হচ্ছে 8×1/8, মানে হচ্ছে 1। তাহলে মাথায় রাখবো যে একক কোষে সিএসসিএল অণুর সংখ্যা 1টি, একক কোষে সিএসসিএল অণুর সংখ্যা 1টি। তাহলে সিএসসিএল একক কোষে অণুর সংখ্যা 1টি আমরা গণনা করতে পারলাম। তাহলে আমি যদি সিএসসিএল এর ভর গণনা করি, একক কোষের ভর,
তাহলে কত আসবে m/na, কারণ অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর হচ্ছে CH∷Cl এর যে আণবিক গুরুত্ব m তত হবে। তাহলে একটার ভর কত, অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করছি, যেহেতু এখানে একক কোষে একটাই আছে তার জন্য m/na-তেই হয়ে গেল। যখন তুমি দেখেছিলে এটার ক্ষেত্রে CF2-র ক্ষেত্রে ZNS-এর ক্ষেত্রে, তখন আমরা দেখছিলাম কি একক কোষে 4টে করে অণু ছিল, তার জন্য ওখানে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছিলো, এখানে করার দরকার নাই। আর এর বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে ঘনত্ব বলবো m/na ইন্টু a কিউব, m/na ইন্টু a কিউব। আর একটা আমরা আলোচনা করব NaCl বা রক সল্ট স্ট্রাকচার, NaCl বা রক সল্ট স্ট্রাকচার। তো এখানে মাথায় রাখবে Cl মাইনাস আয়ন এগুলো থাকে FCC ক্লাস জারকে, আর Na প্লাস আয়ন এগুলো থাকে অক্টাহাইড্রাল ভয়েড বা অষ্টতলকীয় শূন্যস্থানে। তাহলে Cl মাইনাস আয়নগুলো থাকবে FCC ক্লাস জারকে, আর Na প্লাস আয়নগুলো থাকবে অক্টাহাইড্রাল ভয়েডে। তাই অক্টাহাইড্রাল ভয়েড কোথায় কোথায় অবস্থান করে একক কোষে সেটা একটু জানতে হবে। অষ্টতলকীয় শূন্যস্থানগুলো একক কোষের দেহ কেন্দ্রে থাকে, আর থাকে বাহুর মাঝে দু জায়গায় অষ্টতলকীয় শূন্যস্থান আছে, এক হচ্ছে দেহ কেন্দ্রে আর এক হচ্ছে বাহুর মাঝে। দেখো তাহলে Cl মাইনাস আয়নগুলো থাকবে FCC-তে, এটার মাঝখানে আবার ওই তলের মাঝখানে। তাহলে এগুলো হয়ে গেল Na প্লাস এই Cl মাইনাস আয়নের অবস্থান। এবার এই যে পয়েন্টগুলো কাট করছে সেই পয়েন্টের মাঝখানটা কিন্তু দেহ কেন্দ্র, তাহলে এরকম জায়গায় একটা Na প্লাস আয়ন থাকবে। এছাড়াও প্রতিটা বাহুর মাঝখানে এভাবে একটা NaCl কেলাস জালক গঠন হয়। এবং মাথায় রাখবে যে এখানে প্রত্যেকটা আয়ন বিপরীত আধানগ্রস্ত আয়নের সঙ্গে 6টা আয়নের সঙ্গে স্পর্শ অবস্থায় থাকবে। যেমন তুমি এই যে নীল কালারের এটা দেখছো, এর সঙ্গে চারিদিকে 6খানা বিপরীত আয়ন উপস্থিত আছে। কোথায় কোথায়? এ দেখো 1 2 3 4 5, আর এর উপরে যদি আরেকটা কোষ করি তারও একটা দেহ কেন্দ্র থাকবে, সেই দেহ কেন্দ্রে একটা এর সঙ্গে অবস্থান করবে। সিমিলারলি এখানে যেটা দেখছো সেটাও দেখো, এবং সম দূরত্বে এখানে আর একটা কোষ থাকবে, সেখানেও একটা Cl মাইনাস আয়ন অবস্থান করবে।
আচ্ছা, এখানে আমরা কোনগুলো কি দিয়ে দেখিয়েছি, এই ব্লু কালারগুলো হচ্ছে Cl মাইনাস, আর রেড কালার যেটা সেটা হচ্ছে Na প্লাস। তাহলে এখানে এই Cl মাইনাসকে ঘিরে দেখো 6টা Na প্লাস আয়ন আছে, আর এইখানে দেখো এই যে Na প্লাস, তাকে ঘিরে তুমি 6টা Cl মাইনাস দেখতেই পাচ্ছ, 1 2 3 4 5 6। তার জন্য আমরা বলবো Na প্লাস এর কোঅর্ডিনেশন সংখ্যা হচ্ছে 6, Cl মাইনাস এর কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6, 6:6 কোঅর্ডিনেশন বলা হয়। এবং প্রতি একক কোষে Na প্লাস আয়নের সংখ্যা, প্রতি একক কোষে Na প্লাস আয়নের সংখ্যা কটা হবে দেখো, রেড কালারগুলো হচ্ছে Na প্লাস, তাহলে দেহকেন্দ্রে যেটা আছে সেটা তো 1 প্লাস এক একটা বাহু দিয়ে আমি 4টে একক কোষ আঁকতে পারি। এই কোষটা আছে, এর পাশে একটা কোষ, এর সামনে একটা, এর সামনে একটা, তাহলে এক একটা বাহু 4টে একক কোষের সাধারণ বাহু। তাহলে আমরা দেখব কি 12টা বাহু আছে, তাহলে 12 × 1/4, তাহলে হয়ে গেল 4। আর Cl মাইনাস আয়নের সংখ্যা FCC-তেও আছে, তাহলে 8 × 1/8 প্লাস 6 × হাফ মানে 4। তাহলে মাথায় রাখবে যে একটা NaCl কেলাস জালকে প্রতিটা একক কোষে 4টে করে NaCl অণু অবস্থান করছে, কারণ 4টে Na প্লাস 4টে Cl মাইনাস একক কোষে আছে। তাহলে NaCl এর প্রতিটি কোষে 4টি NaCl অণু থাকে। তাহলে আমি যদি NaCl এর আণবিক গুরুত্ব বের করি তাহলে কত আসবে, 58.5, সে ধরে নাও এটাকে m। তাহলে একক কোষের ভর কত হবে, একক কোষের ভর হবে 4m/Na, একক কোষের ভর হয়ে যাবে 4m/Na। আর এই বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে আয়তন কত, a3। তাহলে আমরা একক কোষের ঘনত্ব কত পাবো, 4m/Na/a3 বা 4m/Na × a3। তাহলে এটাকে আমরা NaCl এর ঘনত্ব বলছি। তাহলে এগুলো একটু খেয়াল রাখবে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বিভিন্ন ধরনের কোষ, 4টে টাইপের কোষ সম্বন্ধে আলোচনা করলাম।